আমি নিজেও মাঝে মাঝে ভয় পাই সত্যি কথা বলতে, যে ধরেন আমরা ক্ষমতায় আসলাম না, আমাদের দল কোনোভাবে ফেইলিউর হলো, তখন আমার অবস্থান কি হবে? একটা খুন যখন হয় তখন কারা বেশি কথা বলে? এনসিপি বলে, এর সাথে জামাত বলে, কিন্তু অন্য অন্য দলরা কি বলে কিনা আপনি দেখেন। বিএনপিও তো বলে যদি আপনারা নির্বাচনে জিততে পারেন সরকারের প্রধানমন্ত্রী কি হবে, নাহিদ ইসলাম নাকি শফিকুল? এই প্রশ্ন তো খুবই আপেক্ষিক প্রশ্ন। এটা মানে এনসিপি নাকি 30টি আসনই চেয়েছে। 30টা আসনই চেয়েছে, এটা আমিও জানি। এটা খুব শীঘ্রই এটা ক্লিয়ার হবে। আপনার আসনও কি সেটির মধ্যে আছে? হ্যাঁ, আমার আসন আছে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সোজা সাপটায়। আমি নূরে আলম আছি আপনাদের সাথে চলমান রাজনীতি সহ নানা বিষয় নিয়ে কথা বলার জন্য। আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক ও ঝালকাঠি 1 আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মাহমুদা আলম মিতু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রথম যে বিষয়টি যেটি আপনাদেরকে সবচেয়ে বেশি প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে সে বিষয়টি আমারও জানার, যে আপনারা নয়া রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা তো পুরনো রাজনৈতিক বন্দোবস্তের ভেতরেই ঢুকে গেলেন। কিভাবে যদি আপনি একটু বলতেন। আমরা তো আপনাদের কাছ থেকে চেয়েছিলাম যে আপনারা রাজনীতিতে নতুন ভাবে এবং তরুণদের প্রতিনিধিত্ব করছেন, তো সেখানে আমরা দেখলাম যে আপনারা জামায়াতের সাথে আপনারা নির্বাচনী জোট করেছেন, তো এটি আসলে কেন? আসলে গত কয়েকদিন ধরে এই নির্বাচনী জোট নিয়ে মানে যতগুলো প্রশ্ন এসছে তার তখন থেকে আমার মনে হয়েছে যে বাংলাদেশে এই প্রথমই মনে হয় আমরা এনসিপি নির্বাচনী জোট করেছে, আর কেউ কখনোই নির্বাচনী জোট করে নাই। জোটটা কিন্তু সবসময় একটা কৌশল, নির্বাচনী কৌশল, এবং এইখানে আমরা বারবারই যে জিনিসটা স্পষ্ট করেছি যে এটা আমাদের সমঝোতার একটা বিষয়। এখানে কিন্তু আমাদের কোনো আদর্শিক যে এনসিপির আদর্শই আছে। এনসিপি চায় নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এনসিপি কিন্তু সেখানেই আছে। কিন্তু এনসিপি জামাত বা অন্য অন্য দল যে এক হয়ে গেছে, বিষয়টা কিন্তু এরকম না। এটা একটা নির্বাচনী কৌশল, নির্বাচনী সমঝোতা। এটা কিন্তু যার যার আদর্শের জায়গায় সে কিন্তু এখনো বহালই আছে। আমরা কিন্তু এক হয়ে যাই না। বিষয়টা সবাই যেভাবে বারবারই একই প্রশ্ন করছে, তাতে মনে হচ্ছে যে আমরা মনে হয় একটা দল হয়ে গেছি। না, আপনাদেরকে এই প্রশ্ন করার কারণও আছে। কারণ হচ্ছে গণঅভ্যুত্থানের পরে আপনারা রাজনৈতিক দল হিসেবে আপনারা মাঠে এসেছেন এবং আপনাদের কাছে মানুষের প্রত্যাশাও অনেক ছিল। কতটুকু পূরণ করতে পেরেছেন অথবা কতখানি ব্যর্থতা, সেটি আসলে আলোচনার বিষয়। কিন্তু যখন দেখছে আবার আপনারা জামায়াতের সমালোচনাও করেছেন, বিএনপি সমালোচনাও করেছেন, আবার জামাতের সাথে জোট করেছেন। দেখেন, এই সমালোচনার বিষয়টা, জামাতের সমালোচনা তো আমি এখনো করব। তার যেই জায়গায় আমার দ্বিমত থাকবে আমি সেটা এখনো বলবো। কিন্তু যেই জায়গায় একমত হওয়ার জায়গা আছে, আমি কিন্তু যেই জায়গাগুলো ধরে নাহিদ ইসলাম কিন্তু বারবার বলেছেন যে আমরা বিচার এবং সংস্কার প্রশ্নে জুলাইয়ের প্রশ্নে আমরা সমঝোতা করেছি। আমরা কিন্তু দেখেন, আপনি অন্য অন্য পলিটিক্যাল পার্টিগুলো দেখেন, যেমন জনাব তারেক রহমান এখন পর্যন্ত কিন্তু সে এই যে গণভোটের ব্যাপারে তার পার্টির কি অবস্থান, তিনি কিন্তু তা ক্লিয়ার করেন নাই। এখন পর্যন্ত আপনি কোথাও স্পষ্ট কোনো ক্লিয়ারেন্স পাবেন না। উনি বলেছেন কিন্তু গণভোটের বিপক্ষে যেভাবে তাদের লোকাল এবং মিড লেভেলের নেতারা প্রচারণা চালাচ্ছেন, তাতে কিন্তু স্পষ্টই দেখা যাচ্ছে যে, এবং এটা অনেক আগে থেকেই চলছে, যে না ভোটের প্রচারণা তারা স্পষ্ট চালিয়েছেন। তারা ফেসবুকে তাদের সব ছাত্রদলের নেতারা তারা কিন্তু না ভোটকে প্রমোট করেছেন। তো সেই জায়গা থেকে আমরা বরাবরই বলেছি যে জুলাই প্রশ্নে, সংস্কার প্রশ্নে যে দলগুলো আমাদের সাথে একমত হয়েছে, আমরা তাদের সাথে নির্বাচনী সমঝোতায় গিয়েছি। কিন্তু আমরা কিন্তু একে অন্যের ভিতরে যাইনি এবং একে অন্যের আদর্শিক জায়গাও চেঞ্জ করি নাই। জামাত একটা ইসলামিক দল বা ইসলামিক কেন্দ্রিক দল, আর আমরা একটা মধ্যপন্থী দল, সেই হিসাবেই কিন্তু আমরা আছি। সো এইখানে এটা নিয়ে এত বেশি কথা হচ্ছে যে মনে হচ্ছে যে এনসিপি বা আমরা বাংলাদেশে নতুন এমন একটা কিছু করে ফেলেছি যেটা বাংলাদেশে কখনোই হয় নাই। আমি হচ্ছে কারণটা তো শুরুতেই বললাম। সেটাও তো আমি বললাম যে আমরা বিচার এবং সংস্কার, আমরা নয়া রাজনৈতিক বন্দোবস্তের মধ্যেই আছি। আপনি দেখবেন যে আমরা আমাদের যে বিশেষ করে আমার প্রচারণা দেখবেন আপনি, আমি যখন প্রচারণায় যাই তখন আমাকে আমার হাজব্যান্ডও বলে, কারণ ওই এলাকায় উনি চেম্বার করেন, তো
উনি বলেন যে মিতু তুমি এভাবে প্রচারণায় যাচ্ছ, এলাকার লোকজন বলে কি 2-4টা ছেলে মেয়ে নিয়ে হাঁটতেছে, একটা এমপিরা তো বড় গাড়ি নিয়ে আসবে, তাদের পিছনে অনেক লোক থাকবে। তো আমি বললাম যে তুমি জানো এই যে 40টা ছেলে নিয়ে আমার হাঁটতে হবে, তাদের পিছনে আমার খরচও করতে হবে। নির্বাচন কমিশন কি বলেছেন যে খরচ কিন্তু তারা একটা বেঁধে দিয়েছেন। তো এগুলোই তো আসলে নয়া রাজনীতি। তা আমি তাকে আমার স্পষ্ট মনে হয়েছে যে আমি নয়া রাজনীতির বন্দোবস্তের কথা বলে আমি তো মানে এমন কিছু করি নাই যেখানে হচ্ছে আমার নয়া রাজনৈতিক বন্দোবস্ত, আমরা একটা জোট করেছি, জাস্ট জোট, মানে সেটাও সমঝোতা। আমরা আমাদের আদর্শিক জায়গায় এখনো ঠিক আছি। জামায়াত, আমরা যতটুকু বিভিন্ন গণমাধ্যমের প্রাপ্ত তথ্য থেকে জানতে পারছি যে জামায়াত 190টি আসন নিজেদের জন্য রেখে ইসলামী আন্দোলনকে 40টি এবং এনসিপিকে 30টি আসন দিচ্ছে। তো এই যে আপনাদের আসন সমঝোতা, এটি আসলে কতদূর এবং এইটি আসলে কতটুকু সত্য, এবং এনসিপি নাকি 30টি আসনই চেয়েছে? 30টা আসনই চেয়েছে, এটা আমিও জানি, এরকমই কথা। বাট এটা কতটুকু আছে এটা হয়তো 2-1 দিনের মধ্যেই প্রকাশ পেয়ে যাবে। তো এটাতে যেহেতু ওই জায়গাটায় আমি নেই, ওটা একটা আলাদা পরিষদ আছে বা আলাদা কয়েকজন লোক এটা নিয়ে নিয়োজিত আছে, তো এটা নিয়ে ওনারাই ভালো বলতে পারবেন। বাট আমি জানি 30টা নিয়েই কথা চলছে, আর হয়তো এটা খুব শীঘ্রই এটা ক্লিয়ার হবে। আপনার আসনও কি সেটির মধ্যে আছে? হ্যাঁ, আমার শোনা আছে, ঝালকাঠি 1। আমরা দেখলাম যে জামায়াতের সাথে আপনাদের নির্বাচনী সমঝোতা হওয়ার পরে বেশ কয়েকজন আপনাদের একদম হেভিওয়েট নেতৃত্ব পর্যায় থেকে তারা পদত্যাগ করেছে, এবং অনেকেই পদত্যাগ করেছেন। এর মধ্যে একজন ডাক্তার তাসনিম জারা, তিনি তার বক্তব্যে একদম তিনি যেটি বলেছেন যে এনসিপির কাছ থেকে আকাঙ্ক্ষা ছিল, আমি যেটি কিছুক্ষণ আগেই বললাম, নয়া রাজনৈতিক বন্দোবস্তের, কিন্তু পুরনো রাজনৈতিক বন্দোবস্ত পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই এনসিপিতে সে ছেড়ে তার দিয়েছে কাছে এবং মনে হয়েছে যে আমরা নির্বাচনে অংশ পুরোনোতেই মানে জিনিসটা এরকম। মানে আমি এটার সাথে মানে টোটালি দ্বিমত পোষণ করছি, কিন্তু আমি সে যে একটা সাহসী সিদ্ধান্ত নিয়েছে সে ব্যাপারে আমার কোনো কথা নাই। কারণ দেখেন, এটা একটা সৌন্দর্য যে সে আমাদের সাথে একমত হতে পারে নাই, বা কোনো জায়গায় তার মনে হয়েছে যে না এটা আমি এভাবে চাইনি, যার কারণে সে নিজের মতো একটা সিদ্ধান্ত নিয়েছে। বাট আমি যদি অ্যাজ এ হোল এই বিষয়টাকে বলতে চাই, আবারও বলি যে এনসিপির যে নয়া রাজনৈতিক বন্দোবস্ত সেখানেই আছে, এবং আমি সম্পূর্ণরূপে আশাবাদী যে এটা আমরা করে দেখাতে পারবো ইনশাল্লাহ আগামীতে। আপনারা যে জামায়াতের সাথে জোটবদ্ধ হয়েছেন, ভবিষ্যতে যদি আপনারা নির্বাচনে জিততে পারেন, তো সেই সরকারের প্রধানমন্ত্রী কি হবে, নাহিদ ইসলাম নাকি শফিকুল? এই প্রশ্ন তো খুবই আপেক্ষিক প্রশ্ন। এটা মানে তার চেয়ে ধরেন আপনারা মানে ধরেন এই যে আপনি এতক্ষণ ধরে অনেকগুলো প্রশ্ন করলেন, তাই না? মানে গণমাধ্যম শুধু জোট নিয়ে কেন পড়ে আছে? মানে আপনার কাছে মনে হয় না যে আমাদের দেশটা চেঞ্জ করার জন্য আরো অনেক কিছু দরকার, যেই জিনিসগুলো নিয়ে কথা বলা দরকার? আমরা না সেগুলো নিয়ে কথা হয় না। এই যে দেখেন, কারণ এখন হাটে মাঠে এটাই হচ্ছে সবচেয়ে বেশি আলোচনা। না আলোচনার বিষয় কেন? আমরা এই আলোচনাটাকে এই যে যেমন ধরেন আওয়ামী লীগ কি করছে, একটা বাইনারি পলিটিক্স সবসময় তারা ধরে রাখতো, পক্ষে বিপক্ষে, হ্যাঁ, রাজাকার, তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ, এই যে একটা জিনিস, এই আমরা আবার এই আরেকটা বাইনারির মধ্যে ঢুকে যাচ্ছি কিনা, বা আমরা আবার আরেকটা ন্যারেটিভের মধ্যে ঢুকে যাচ্ছি কিনা যে জামাত এনসিপি জোট। বাট বাংলাদেশে কিন্তু কথা বলার অনেক কিছু আছে। না, কেন এই প্রশ্নগুলো উঠছে আমি ডিবেট করার জন্য না, আমি বলছি যে কারণ হচ্ছে আমরা এনসিপি যেদিন হচ্ছে আত্মপ্রকাশ করে সেই অনুষ্ঠানে আমি ছিলাম, আমি কাভার করেছি ফেব্রুয়ারির 28 তারিখ গত বছরে। তো আপনাদের যে রাজনৈতিক চিন্তা ভাবনা অথবা রাজনৈতিক যে আদর্শ আমরা দেখেছি ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের বেশিরভাগ নেতা কর্মী, সেটি তো জামাতের সাথে সাংঘর্ষিক। এবং একটা অভিযোগ কিন্তু আবার আপনাদেরকে নিয়েছিল, এনসিপিকে নিয়েছিল যে এটা কোন জায়গাটা সাংঘর্ষিক, একটু মানে সাংঘর্ষিক নাকি এক এক দলের ধরেন এজেন্ডা বা এক এক ধরনের? আপনারা বলছিলেন যে মানে নারীদের বিষয়ে আপনারা যেটি বলছিলেন যে 5% নারীদের, জামাত কি 5% নারীদের বিষয়টা কি, মানে আমি জানি না উনি কি টোটালি অস্বীকার করেছেন সংস্কার পোস্টে? বা জামাতে তো প্রার্থী তো আপনার হচ্ছে প্রার্থী নাই, আমি সেটাই বললাম যে আমি সেটাই বললাম যে তাদের সব বিষয়ে আমি একমত হব বা তাদের সমালোচনা করব না, জামাতের বিষয়টা তো এরকম না। হ্যাঁ, আমি জোটে থেকেও জামাতের সমালোচনা করব, তার যেখানে ভুল আছে তাকে সমালোচনা করার মতো 10টা পয়েন্ট আমার কাছে আছে, আবার তার সাথে জোটে যাওয়ার মতো 15টা পয়েন্ট আমার কাছে আছে।
তো এই যে ধরেন বাংলাদেশ প্রশ্নে আপনি জুলাইয়ের পরে কি চেয়েছিলেন, আপনি কি চেয়েছিলেন? আমি চেয়েছি আপনার হচ্ছে দেশটা সংস্কার, পরিবর্তন হ্যাঁ, হোক, সংস্কার হোক, চেয়েছি, হ্যাঁ। দেশের তো পরিবর্তন চেয়েছি। ধরেন এবং যারা ডিরেক্ট সংস্কারের বিপক্ষে দাঁড়িয়েছেন, হ্যাঁ, তো সেইখানে আপনি কি আপনার কারা দাঁড়িয়েছে? ধরেন বড় বড় দল, আমি একটু আগে বলেছিলাম যে বিএনপি, তো আমরা দেখলাম যে তারা না তো ভোটের জুলাই সনদে প্রচারণা, স্বাক্ষর করেছে, আপনারা তো করেননি। আমরা কেন করিনি? আমরা বাস্তবায়নের পথটা কি হবে সেটা ক্লিয়ার করতে বলেছি। আমরা গণভোট চেয়েছিলাম, হ্যাঁ, আমরা গণভোট তো হচ্ছে। হ্যাঁ সেটাই তো, যে আমরা গণপরিষদ নির্বাচন চেয়েছিলাম। তা আমরা বাস্তবায়নটা আগে কোথায় মানে কিভাবে হবে সেটা আগে 100% শিওর হতে চেয়েছিলাম। আমরা কিন্তু যে এমন না যে সনদে স্বাক্ষর করব না, আমরা ওই সময় জানতে চেয়েছিলাম যে আসলে আমাদের এটা বাস্তবায়ন কিভাবে হবে। তো যেটা বললাম যে জামাত এখন সংস্কারের পক্ষে, এনসিপি এই জন্য তার সাথে আছে। জামাত যদি কখনো সংস্কারের মানে এখনো সংস্কারের বিপক্ষে অবস্থানে, আমরা থাকবো না। বিচার সংস্কার নিয়ে এই জুলাইয়ের পরে কারা বেশি কথা বলেছে আপনি দেখেন, কারা বেশি কথা বলেছে? একটা খুন হলে, একটা খুন যখন হয় তখন কারা বেশি কথা বলে? এনসিপি বলে, এনসিপির বলে, সাথে জামাত বলে, কিন্তু অন্য অন্য দলরা কি বলে কিনা আপনি দেখেন। বিএনপিও তো বলে, বিএনপি আমরা এই যে হাদি হত্যাকাণ্ড নিয়ে তো কয়েকদিন আগে সব ইউনিক পর্যায়ে থেকে মুসাব্বির তারা ভাই যে বিক্ষোভ হত্যা মিছিল হলো, কয়জন আপনি দেখেছেন যে এই যে হত্যাকাণ্ড হলো, আপনি দেখেন কয়জন বিএনপি নেতা সে হত্যাকাণ্ডের জন্য প্রতিবাদ জানিয়েছে? বরং তাদের দলের সর্বোচ্চ পর্যায় থেকে বলেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, তাই না? তো সেই জায়গা থেকে আমি কি করে সংস্কারের প্রশ্নে তাদের উপর, যেখানে না ভোটের প্রচারণা চলছে, যেখানে বিচারহীনতার সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি অলরেডি, হ্যাঁ, তো সেখানে কি করে আমরা মানে তাদের সাথে একমত হই? বা এই যে আমাদের এনসিপির কি নাই, ধরেন সাংগঠনিক দুর্বলতা আছে, আপনি অবশ্যই বোঝেন এটা, যে একটা নতুন দল হিসেবে যতটুকু সাংগঠনিক কাঠামো শক্তিশালী হওয়ার কথা ছিল সেটা এনসিপি করতে পারে নাই, যার কারণে আমরা সবাই মনে করেছি বা সবারই ধারণা হয়েছে যে এনসিপি যদি এখন ভোটের মাঠে না যায় তাহলে এনসিপি হয়তো মানে আপনাদেরকে নিয়ে যে সমালোচনাটা হচ্ছে সেটি আপনারা যে শুধুমাত্র জামাতের সাথে গেছেন সেই জন্য যে সমালোচনা হচ্ছে ব্যাপারটা তা না। আপনারা বিএনপির সাথে গেল ধরেন, না বিএনপির সাথে গেলে মানে একটু কম হতো আমার মনে হয়, বাট জামাতের সাথে মানে এখনকার হট টপিক কি এনসিপি জামাতের সাথে, হ্যাঁ, আপনাদের এনসিপি মানে এই একটা প্রশ্নই হচ্ছে মিডিয়ার, বাট মিডিয়ার না স্বাভাবিক না মিডিয়ার ধরেন আমি আবারও বলি যে আমরা এই বাইনারি পলিটিক্সের মধ্যে আর ঢুকতে চাই না। বাংলাদেশকে গঠন করার মতো, বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মতো, সংস্কার করার মতো মানে অনেক কাজ আমাদের আছে, সেই কাজগুলো আমরা ঠিকমতো করতে পারি না। আপনি আবার ডাকবেন আমাদেরকে, আপনি 1 বছর 2 বছর পরে বলবেন যে আপনি তো অমুক দিন অমুক কথা বলে গেছিলেন, এই কাজগুলো আপনি করতে পেরেছেন কিনা, আপনি কি সংস্কার করতে পেরেছেন কিনা, আপনি কি যে জুলাই সনদের বাস্তবায়ন বা সেগুলোর মানে আপনি যেই বাংলাদেশে আমরা প্রত্যাশা করেছিলাম সেগুলো করবেন, মানে সেগুলো বাস্তবায়ন করবেন কিনা। এবং আপনাদের মিডিয়ার উচিত যে আমরা আসলে কিভাবে বাংলাদেশটাকে দেখতে চাই, এই বাইনারির মধ্যে আর কার সাথে কে জোট গেল, কিন্তু এটার ফল কি আসলো, এটাই হচ্ছে মূল আলোচনার বিষয়। আমি কিন্তু একই প্রশ্ন আমি আপনাকে, আপনি যদি বিএনপির সাথে জোট করতেন সেক্ষেত্রেও আমি করতাম আপনাকে, জামায়াতের সাথে করেছেন দেখে যে করেছি একটু মনে কম হতো আর কি, সেটি মানে সেটি তো আসলে এখন বলা যাচ্ছে না কম হতো না বেশি হতো। যারা আমি অনেকের সাথে কথা বলেছি যারা হচ্ছে আপনাদের দলকে পছন্দ করে, তাদের অনেকেও কিছুটা কষ্ট পেয়েছে, কারণ অনেকেরই ধারণা ছিল, মানুষের আসলে আকাঙ্ক্ষা ছিল আমাদের অনেক ফেলিউর আছে, আমরা এটা করতে পারি নাই, ইটস ট্রু, মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা কিছু করতে পারি নাই, ইটস ট্রু। বাট তাদের যেটা মানে রাজনৈতিক বিশ্লেষকরা অনেকে বলছেন যে আপনারা যদি এই নির্বাচনে একদম মানে নিজেরাই নির্বাচন করতেন 300 আসনে, সেক্ষেত্রে আপনারা কোনো আসন না পেলেও আপনাদের কোনো ক্ষতি তারা দেখছে না। আমি মানে এই বিষয়টা নিয়ে আপনারা কি বলবেন? না, আসন না পেলে ক্ষতি দেখছে না, আবার আমরা আসলে ওইরকম সাংগঠনিক সক্ষমতা আমাদের আসলে
তৈরিই হয় নাই, সত্যি কথা যেটা। হ্যাঁ, তো আমার আসনের কথাই বলি, ধরেন আমি যখন আমি নাহিদ ইসলামকেও দেখেছিলাম যে গত এই একটা 9 মাসের দল আমরা কি করেছে। আমার আমার আসনের প্রার্থী যখন বাড়ি বাড়ি গিয়ে তাদের ভোট চাচ্ছিল, ভোটের জন্য রেডি হচ্ছিল, তখন আমি কি করেছি, তখন আমি নাগরিক কমিটিতে হচ্ছে শহীদ এবং আহত সেলের দায়িত্ব পালন করছি। তখন আমি এই যে বিভিন্ন জুলাইয়ের যে বিভিন্ন প্রোগ্রামগুলো, বিভিন্ন কথাগুলো নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে, এই যে বিশেষ করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে যে শহীদ এবং আহতদের কাজ, এগুলো নিয়ে প্রত্যেক দিন দৌড়াতাম। আমি মনে মনে চিন্তা করছিলাম যে আসলে আমি কী করছিলাম, এই যে ওনারা এত সময় ধরে। তো ওই সময়টা কিন্তু আমরা পাই নাই, যেই আমরা কিন্তু সংস্কার নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলছি, বিচার নিয়ে আমরা পথে নেমেছি, আওয়ামী লীগ নিষিদ্ধের সম্পূর্ণ একটা মানে চেঞ্জের পরে যতগুলো দায়িত্ব একটা মানে ইয়ের থাকার কথা, একটা দেশের জনগণের থাকার কথা, বা দেশের কর্ণধারদের বা যারা রাজনীতিবিদ, এটা টোটাল দায়িত্ব কিন্তু এনসিপির ঘাড়ে এসেছিল। দেখেন, আমাদের মতো করে কিন্তু কেউ দেশ পরিবর্তন নিয়ে বা দেশের সংস্কার বিচার এগুলো নিয়ে কেউ কথা বলে না। সেজন্যই তো আপনাদের কাছে চাওয়া বেশি ছিল। এই চাওয়াটার জায়গায় এটা অবশ্যই আমাদের একটা দুর্বলতা তৈরি হয়েছে এবং আমরা পারি নাই দেখেই এখন আমরা মনে করছি যে বিশেষ করে হাদি মারা যাওয়ার পরে আমাদের একটা ভেতরে একটা যে জুলাইয়ের যারা শক্তি, আপনি জামাতকে যেটাই বলেন না কেন, জামাত জুলাইয়ের একটা বড় শক্তি ছিল, এটা আপনাকে তো মানতে হবে, এটা আপনি অস্বীকার করতে পারবেন। তো এই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে আমাদের ঐক্য থাকা উচিত। হ্যাঁ, এবং এই যে ইসলামী আন্দোলন বলেন, খেলাফত বলেন, যারা ছিল তারা মাঠে ছিল না, খুব বড় শক্তি নিয়েছিল। এই জায়গা থেকে বিশেষ করে হাদি হত্যার পরেই আমাদের মনে হয়েছে যে আমাদের একটা ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং বিচার এবং সংস্কার প্রশ্নে যাতে আবার আর কাউকে হাদির মতো মারা যেতে না হয়। তো এই জায়গা থেকে আমরা কিন্তু একত্র হয়েছি এবং একত্র হওয়ার জায়গাটা খুব স্পেসিফিক, বিচার, সংস্কার এবং নতুন বাংলাদেশের প্রত্যয়। এখানে কিন্তু কোনো আদর্শিক কোনো জোট না, তার আদর্শ তার কাছে, আমার আদর্শ আমার কাছে। 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তো আপনার কাছে কি মনে হয় যে নির্বাচনের যে পরিবেশ দেখছেন এখন পর্যন্ত সেটি আসলে কতটুকু? এই প্রশ্নটা খুবই আপেক্ষিক প্রশ্ন। আমি আসলে এটার 100% উত্তর দিতে পারবো না যে নির্বাচনটা আসলে কিভাবে হবে। তবে আমি এটা বলতে পারি যে ইন্টারিম গভর্নমেন্ট অনেক জায়গায় ফেইল হয়েছে। তার মধ্যে এটা একটা বড় জায়গা যে তারা আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। তারা পুলিশ বাহিনীর যে সংস্কার চেয়েছিলাম আমরা, পুলিশ এবং প্রশাসনের যে সংস্কার চেয়েছিলাম, এই সংস্কারে তারা কিছুই করতে পারে নাই। তো এই জায়গা থেকে নির্বাচন, আমার মনে হয় কি নির্বাচন মানে কোনো জায়গায় যেখানে নাগরিকরা খুব বেশি স্ট্রং হবে এবং তারা নিজেদের আওয়াজটা তুলতে পারবে, সেসব জায়গায় হয়তো নির্বাচন ভালো হতে পারে বা হতে পারে। বাট ফিল্ড মানে ওইভাবে আসলে কনফিডেন্ট দেয় না যে আসলেই নির্বাচন সুষ্ঠু হবে। কিন্তু এটা তো নির্বাচন আমাদের করতেই হবে, এটা হচ্ছে কথা। কিন্তু নির্বাচন সুষ্ঠু হবে না এটি কেন মনে হচ্ছে? আপনার কি মনে হয়? আপনি দেখেন, এই নির্বাচন তো অনেক চ্যালেঞ্জিং। আমি যেটি মানে আমার একদম মানে ক্ষুদ্র জ্ঞানে যেটি বুঝি যে কোনো ভোট কেন্দ্রে যদি কোনো সমস্যা হয়, এই যারা এখন স্টুডেন্ট আছে, শিক্ষার্থীরা, তারা তো রাস্তায় নেমে যাবে প্রতিবাদ করতে। প্রতিবাদ করতে নেমে যাওয়া আর হচ্ছে প্রতিবাদ করতে নেমে যাওয়া আর নির্বাচন করতেই হবে, এটা হচ্ছে মানে 1 নম্বর কথা। নির্বাচন করতে হবে, নির্বাচন হতেই হবে। বাংলাদেশের মধ্যে এই যে মানে আওয়ামী লীগ নানানভাবে চাচ্ছে যাতে আমরা নির্বাচনটা না করি, নির্বাচন যাতে মানে হয়, নির্বাচন আমাদের করতে হবে এবং সুষ্ঠু নির্বাচন করতে হবে। সেসব জায়গায় ইসির প্রতি আমাদের ওইভাবে ভরসা নাই, কিন্তু জনগণের প্রতি ভরসা এখনও আছে বলে আমরা নির্বাচনের মাঠে আছি। এখন দেখা যাক কি হয় সামনে। নির্বাচনের মাঠে এনসিপির অবস্থান কেমন দেখছেন? নির্বাচনে আমি খুব মানে একদম সত্যি কথা বলি, মানুষ আমাদেরকে গ্রহণ করছেন, কিন্তু মানুষের একটা কথা যে এটা শুরু থেকে আমি যখন কমিটি করার দায়িত্বে ছিলাম, যেহেতু আমি সংগঠকের প্যানেলে কমিটি করার দায়িত্বে ছিলাম, তখনও দেখেছি মানুষ ভয় পায়। আসলে আমি নিজেও মাঝে মাঝে ভয় পাই সত্যি কথা বলতে, যে ধরেন আমরা ক্ষমতায় আসলাম না, আমাদের দল কোনোভাবে ফেইলিউর হলো, তখন আমার অবস্থান কি হবে? মানে আমি আসলে মাঠের লড়াইটা কিভাবে করব, মানে কতটুকু টিকে থাকবো? আমাকে তো ওই একটা বিশাল লড়াইয়ের মধ্যে থেকে যেতে হবে, কারণ আমাদের যে প্রতিপক্ষ দল বলেন বা আমাদের যে দল বা আর অন্য দল যারা আছেন, তাদের মধ্যে বড় দল যারা আছে, তাদের যে
আচরণ ধরেন বা তাদের নিজেরাই একজন আরেকজনকে খুন করে ফেলতেছে, নিজেদের লোকজনই যখন মানে হত্যাকাণ্ড হচ্ছে তখনই তারা কথা বলছে না। তো আমরা যদি ক্ষমতায় না আসতে পারি, আল্লাহ না করুক কোনোভাবে, যদি তখন আমাদের অবস্থা কী হবে? বিএনপির একজন নেতা বলছিলেন যে চাকরি পেতে হলে বিএনপির এমপিদের কাছ থেকে ডিও লেটার নিতে হবে, যদি আপনি বিএনপিকে ভোট না দেন তাহলে হচ্ছে চাকরি পাবে না। কারণ আবার আরেকজন হচ্ছে নারী প্রার্থী বলছিলেন যে যে তাদের যে ফ্যামিলি কার্ডের কথা বলছেন যে আপনি যদি বিএনপি যেসব আসনে বিএনপি হবে না, এমপি হবে না, সেসব আসনে নারীর ফ্যামিলি কার্ড দেওয়া হবে না। তো তারা যখন এখনই এই ধরনের কথা বলে, তখন আগামীর দিনগুলো কিরকম হবে? এই কথা কিন্তু শুধু বিএনপির প্রার্থীরা বলছে না, জামাতের প্রার্থীরাও বলছে যে সিগারেট খেয়ে দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনার হচ্ছে ধর্মীয় বিষয়, মানে এটা তো আমার উপরে সহিংসতা আনতেছে না। হ্যাঁ, তো গতকালকে এই ডিও লেটার নিয়ে আমি যখন দেখছিলাম, একই রকমই না, দুইটা ডিফারেন্ট। একটা হচ্ছে যে আপনি একটা ধর্মকে ভিত্তি করে এমন একটা কথা বললেন যেটা টোটালি যুক্তিহীন, এটা একটা বিষয়। সেটা কিন্তু আমার উপরে কোনো শারীরিক মানসিক মানে সংঘর্ষ আমি ফিল করছি না। হ্যাঁ, বাট হ্যাঁ, এটা খুবই মানে আমার কাছে মনে হচ্ছে খুবই অযৌক্তিক একটা কথা। বাট যখন এটা সাংঘর্ষিক হয়, যে মানে এই করবো না, ওই করবো না, তোমাদের এই দিব না, ওই দিব না, তখন কিন্তু বিষয়টা আলাদা। তো আমার একটা গ্রুপ আছে, তো গ্রুপের মডারেটর কালকে দেখলাম যে এরকম একটা স্ট্যাটাস দিয়েছে, ওর বাসা নারায়ণগঞ্জে। তো তখন আমার হঠাৎ করে মনে হচ্ছে যে ও যে এরকম একটা স্ট্যাটাস দিল, ওকে যদি কেউ আক্রমণ করে, এই ভয় আপনারও আছে। আপনি অস্বীকার করতে পারবেন না যে বাংলাদেশে এমন পরিস্থিতি এখন তৈরি হয়নি যে আপনি একটা কথা বলবেন বিএনপির বিরুদ্ধে এবং আপনি আক্রমণের শিকার হবেন না। সেটা যে কোনো দলের বিরুদ্ধে বললে, মানে শুধু বিএনপি না, ডিফারেন্ট, মানে ক্যাটাগরিটা ডিফারেন্ট। সেটা যে কোনো আপনি যদি দেখেন জামায়াতের বিরুদ্ধে যদি কথা বলা হয়, আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটামুটি বট আইডি দিয়ে আপনার, না, সেটা কিন্তু আমি জামাতকে ডিফেন্ড করছি না, বাট বট আইডি শিকার আমিও হয়েছি। আমিও বিএনপিকে ডিফেন্ড করছি না, যেহেতু আমার শো হচ্ছে একজনের সাথে কথা, তো আমাকে ঠিক আছে, আপনার জায়গা ঠিক আছে। বাট আমি এটাকে এমন, মানে আমি এখনো আপনাকে ফোনে হাজার আমার মানে লাস্ট আপনি ওই যে চা খেতে খেতেও আমি দেখছিলাম যে লাস্ট একটা কমেন্টস যে কি জানো, খুবই, আমি যদি পড়ে শোনাই আপনি মানে হাসতে হবেন, যে আমি দেখাতে পারবো যে কি ধরনের কমেন্ট তারা করে ধরেন। হ্যাঁ, তো এই জায়গা থেকে আসলে কমেন্টসই যখন এরকম আসে, তখন সহিংসতাটা কীরকম হতে পারে এবং আমার সামনের ভবিষ্যৎ কীরকম হতে পারে, এটা নিয়ে কিন্তু আমি চিন্তিত, এবং পাশাপাশি আমার মনে হয় সাধারণ জনগণও চিন্তিত। তাহলে এই সরকার করলো কি? আমরা তো আপনার হচ্ছে এইখানেই হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আমি বলি এইখানেই হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্তটা আমরা চাই। যে দেখেন, মানুষ, আমরা কি চেয়েছি? আমরা গত 17 বছর কথা বলার স্বাধীনতা পাই নাই, আমরা কথা বলতে পারি নাই। আমরা একটা কমেন্টস করার জন্য মানুষের পায়ে গুলি করা হয়েছে, কমেন্টস করার জন্য গুম করা হয়েছে। তো এই জায়গাটাই আমরা মানে বদলাতে চেয়েছিলাম, এই সংস্কার, এইগুলোই আমরা চেয়েছিলাম যে বাংলাদেশে আর এমন দিন ফিরে না আসুক। বাট অলরেডি ফিরে আসছে, এবং এই আশঙ্কা থেকেই কিন্তু আমরা, যেহেতু আমাদের মনে হয়েছে যে না, হাদিকে অলরেডি মেরে ফেলা হয়েছে, আমরাও নানান ঝুঁকিতে আছি। আপনি খেয়াল করে দেখবেন যে অনেক স্বতন্ত্র প্রার্থী আছে, হ্যাঁ, বা অনেক ধরনের আওয়ামী লীগ কেন্দ্রিক ঘটনা ঘটে, বা অনেক ধরনের আওয়ামী লীগ কেন্দ্রিক কথা আমরা বলি। তো এতে কজন বিএনপিকে হচ্ছে আক্রমণ করা হয় আওয়ামী লীগ নিয়ে কথা বললে? বাট আমি যদি আজকে একটা আওয়ামী লীগ নিয়ে কথা বলি, মানে আওয়ামী লীগের সকল ক্ষোভ কিন্তু আমাদের উপরে, মানে এনসিপির উপরে, মানে অলমোস্ট এনসিপির উপরে, এরপরে জামাতের উপরে। তো এই জায়গা থেকে যখন আমাদের মনে হলো যে হাদিকে অলরেডি মেরে ফেলা হয়েছে, আমরা নিজেরা প্রতিদিন ঝুঁকিতে যাচ্ছি, বিচার সংস্কার বা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কিছুই নাই, আমরা পুরনো রাজনৈতিক বন্দোবস্তে অলরেডি চলে আসছি। তো সেই জায়গা থেকেই কিন্তু জোটের চিন্তাটা আসলো। এই যে আমাদের নাহিদ ইসলাম কিন্তু গত কয়দিন আগেও সে 125 আসনে কিন্তু দিয়েছে, এবং আমি বিশ্বাস করি নাহিদ ইসলাম এমন ছেলে না
যে সে ইচ্ছে করে 125 আসনে দিয়ে আবার 30 আসনে দিবে। সে যখন 125 আসনে দিয়েছে, সে 300 আসনের দেওয়ার চিন্তাভাবনা করেই দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তার মনে হয়েছে যে আমাদের সাংগঠনিক সক্ষমতা, আর্থিক সক্ষমতা, আপনি দেখেন যখন নাগরিক পার্টি হয় বা নাগরিক কমিটি হয়, তখন সবাই বলতো যে আমরা তোমাদের সাথে আছি, কিন্তু সাথে আর কেউ আসতো না। মানে আছি বলে হয়তো সাপোর্ট দিত বাসায় বসে, কিন্তু যে পরিমাণ সাপোর্টটা আমাদের লাগতো, আর্থিক সাপোর্ট, তারপর হচ্ছে জনগণের সাপোর্ট, সেটা আসতে তারা ভয় পেত। কেন? মানে এই ভয়ের কারণ কি? এই যে পুরনো রাজনৈতিক বন্দোবস্তে যে তারা আবারও একই রকম হয়ে উঠতেছে, এই ভয়টা কিন্তু এখন আবার জনগণের মধ্যে আসা শুরু হয়ে গেছে। এই জায়গা থেকে নতুন বন্দোবস্ত দরকার, বিচার দরকার, সংস্কার দরকার, এই জায়গা থেকেই জোট। তো সেক্ষেত্রে এই সরকারের যে 17 মাসের যে সময়, সেই সময়কে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি আমি মানে এই সরকারের 17 মাসের সময়কে আমি মূল্যায়ন করতে পারি না। মানে খুব যেমন ধরেন আমি আজকে আমাকে শারমিন মুর্শিদ আপা হচ্ছে একটা প্রোগ্রামে, আপনার প্রোগ্রামের আগেই একটা প্রোগ্রামে ছিল, যে ওটার ইয়ে ছিল কি যে মানে আমরা যারা নারী প্রার্থী আছি তাদের হচ্ছে সম্ভাবনা এবং তাদের সমস্যা, তাদের এগুলো নিয়ে আলোচনা হবে। এই যে উপদেষ্টা, নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা আপা আজ বললেন, তো ওখানে সবাই গিয়ে বলছিলেন যে আপা খুব থ্যাংক ইউ আপা, আপনি এটা করেছেন, হ্যান ত্যান। বাট আমি মোটেই খুশি না। সে আজকে আমরা বারবার বলেছি যে জুরায়ের নারীরা হারিয়ে যাচ্ছে, তো এই নারীদেরকে আনার জন্য নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কি ভূমিকা ছিল? আমরা আজকে প্রার্থীরা, আমরা আজকে মেয়েরা, নারী, আমাদের অনেক ধরনের কি বলে, আমাদের অনেক ধরনের কষ্ট আছে, অনেক ধরনের জটিলতা আছে। একটা পুরুষ প্রার্থী যেভাবে পথ চলতে পারছে, আমরা সেভাবে পথ চলতে পারছি না। তো সেই জায়গা থেকে এই সরকার কি করেছে? ধরেন নারীর শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে কি করেছেন? আমি যে জুলাইয়ের মাঠে ছিলাম, তারপর আমার সেফটির জন্য বা আমার যে এত বাজে বাজে ছবি ইন্টারনেটে আছে, তো এই উপদেষ্টারা, এই যারা ছিলেন, তারা কি করেছেন? তারা কি আলটিমেটলি কিছু করেছেন? তো করতে পারেননি। তো তাদেরকে মূল্যায়ন, তার আইন শৃঙ্খলার অবনতি, তারপর হচ্ছে যে যারা হত্যা মামলার আসামি ছিল তারা জামিন পাচ্ছে, যারা জুলাইয়ে পিস্তল দিয়ে গুলি করেছে তারা জামিন পাচ্ছে। তো এই সরকারকে তো মূল্যায়ন তো করতেই পারছি না আমি। মূল্যায়ন করার মতো কিছু নাই, তারা ব্যর্থ, টোটালি ব্যর্থ। গণভোটের বিষয়ে আমরা দেখছি যে আপনার সরকার এখন প্রচারণা চালাচ্ছে, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা যেটি বলছেন যে সরকারেরও ক্ষেত্রে গাফিলতি আছে। তারা তো এই প্রচারণাটা আরও আগে থেকে চালানো দরকার ছিল, কারণ মাঠ পর্যায়ে আমিও কাজ করতে যেয়ে দেখেছি আসলে সংস্কারের বিষয়গুলো মানুষ জানেই না। আচ্ছা, আপনি একটা মজার জিনিস দেখেছেন যে নরসিংদীতে গণভোটের প্রচারণায়, সরকারি প্রচারণার মধ্যে যে ধানের শীষে ভোট দিন একটা মানে কথা আছে, আপনি দেখেছেন কিনা? সরকারি একদম মানে ওখানকার জেলা প্রশাসকের প্রচারণায় ধানের শীষে ভোট দিন এরকম একটা লেখা আছে। আমার কাছে আছে, আমি আপনাকে দেখাতে পারি। তো হ্যাঁ, অবশ্যই তারা মানে যতটুকু তৎপর হওয়ার দরকার ছিল তারা তৎপর হতে পারে না এবং এই বিষয়ে গাফিলতি করেছে। আমরা চেষ্টা করছি। আপনাকে এটা দেখে খুব মজার জিনিস দেখেন, এই যে গণভোট 2026 সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে, প্রশাসক মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ নরসিংদী। তো এখানটায় দেখেন সুন্দর করে উপরে ধানের শীষে ভোট দিন, এখানে যে আমি দেখাচ্ছি আপনাকে স্পষ্ট ছবি আছে। তো এই হচ্ছে আমাদের লেভেল প্লেইং ফিল্ড, এই হচ্ছে সরকারের অবস্থা। তো এখান থেকে আমাদের লড়াইটা কতটুকু আপনি নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন। বিএনপি তো আবার ভিন্ন অভিযোগ করছে। তারা বলছে যে প্রশাসনে বেশিরভাগই জামায়াতের লোক, তারপরে আপনার হচ্ছে প্রশাসন মানে এইভাবে করে সাজানো হয়েছে। তো তারাও তো অভিযোগ করছে যে আসলে কি জামাতের এত লোক প্রশাসনে আছে আমি জানি না। আমার কাছে মনে হয়েছে যে সরকারটা এখন মানে অলরেডি একটা দল সরকারে আছে, আমার কাছে মনে হয়েছে।
আবার এই সরকার নিয়ে তো বিএনপিও অভিযোগ করছে যে আসলে এই সরকার যাবে কোথায়। বিএনপি তো অভিযোগ করছে যে এই সরকার, এটাই তো রাজনীতির মজা, যে অভিযোগের পর অভিযোগ চলবে, এই বা সরকার জনগণ আপনাদের ঠিকই বুঝতে সরকার। পারে, বা জনগণ এবং ঠিকই আপনাদের বুঝতে তো পারে। 3 জন প্রতিনিধি সেখানে না, ছিলেন। ওই কথা অনেক আগে চলে গেছে, এই যে কিংস পার্টির কথা না। ওগুলো অনেক আগে না, শেষ হয়ে এখন গেছে। তো মানে আপনাদের আসিফ মাহমুদ তিনি তো দুটি মন্ত্রণালয়ে তিনি দায়িত্বে ছিলেন, সাম্প্রতিক সময় তিনি দায়িত্ব ছেড়ে তিনি আপনাদের দলে যোগ দিয়েছেন, তো সেই আলোচনাও তো আছে। তারাও তো অভিযোগ করছে যে এই সরকার হচ্ছে, এবং খুব জোরালো সেই প্রচারণা আছে কিন্তু, যে এই সরকার চাচ্ছে আপনাদেরকে জিতাতে, জামাতকে জিতাতে। না, আমি তো আপনাকে প্রমাণ দেখিয়ে দিলাম, এই সরকার আমাদের জেতাতে চাচ্ছে, জামাতকে জেতাতে চাচ্ছে, এটা খুবই মানে খুবই ইয়ের কথা। আপনি দেখেন এই কথা, আপনি দেখেন যে তারেক রহমানের যে পরিমাণ সিকিউরিটি, তাকেই মনে হয় যে সে সরকার। হ্যাঁ, তো এই যে আমরা বাংলাদেশের হাজার হাজার মানুষ, হাজার হাজার জনগণ, যে বাংলাদেশে 2000 মানুষ মানে একদম চাক্ষুষ জীবন দিয়ে দিল, যাদের পুড়িয়ে ফেলা হলো, এবং যেখানে হাদি হত্যা হয়ে গেল, যেখানে মানে কোনো বিচার নাই, কোনো ইয়ে নাই, কিন্তু তার জন্য কিন্তু সরকার খুব ভালো একটা ব্যবস্থা করেছেন। মানে তার যে সিকিউরিটি সিস্টেম, তার যে, তাতে তো মনে হয় সেই সরকার। তো এই জায়গাগুলো আমাদেরকে সরকার বলার মানে দিন মনে হয়, আমার মনে হয় অনেক আমরা দেখেছি 3 দিন তার যে 3 দিনের কর্মসূচি ছিল, এরপরে তো বাকি তো তাদের যে পার্টি থেকে তাদের যে সিকিউরিটি সেটি আমি মানে আমি আসলে 3 দিন। আবার সরকার তো বলেছে যে কোনো প্রার্থী চাইলে তার নিরাপত্তা দিবে, আপনারাও চান। ওই নিরাপত্তা আসলে কি হয় সরকারের, মানে এই জায়গায় সরকারের মানে বলা আর না বলা আসলে কিছু যা আসে না, এবং এটা খুবই ইয়ে কথা। যেমন আমি প্রার্থী হিসেবে আমি এলাকায় ঘুরলাম, আমি প্রচারণা করলাম, আমার পাশে 2 জন গানম্যান থাকলো, আমার সিকিউরিটি আসলে এতে কতটুকু হলো আমি জানি না, বাট আমার বাচ্চাটা যখন আমার বাসা থেকে স্কুলে যাবে, হ্যাঁ, সে কতটুকু ইয়ে মানে সিকিউর, সেটা হচ্ছে আমার প্রশ্ন। আমাকে সিকিউরিটি দিয়ে সরকার কি মানে কি করবে? এটা এই সিকিউরিটির আসলে ইয়ে কি, মানে পুরো বাংলাদেশের সামগ্রিক যে সিচুয়েশন, সেখানে তো সরকারের কোনো তৎপরতা নেই। যে কয়জন প্রার্থীকে কয়েকটা গানম্যান দেওয়া, এই সিকিউরিটি দেওয়া, এগুলো জাস্ট মানে শো হতে পারে, অথবা দায় এড়ানোর একটা কৌশল হতে পারে, এছাড়া আর কিছুই না। আমার সাথে আমি তো দেখেছি যে আমাকে আমার যে জেলা থেকে জোর করেই একজন গানম্যান দিয়ে দেওয়া হয়েছিল, তা আমি নেই। আমার কাছে মনে হয় যে আমি 1 দিন 2 দিন নিয়েছি, এবং ওনারা খুবই ইয়ে করেন যে ম্যাডাম না নিলে হচ্ছে আমাদের অসুবিধা হবে। তা আমার কাছে মনে হচ্ছে এই সিকিউরিটি দিয়ে কাউকে আসলে মানে সেভ করা যায় না, এটা খুবই খুবই একটা মানে ইয়ে। তো আলটিমেটলি আমি এখানে সিকিউরিটি নিয়ে ঘুরবো, দেশের মানুষ হচ্ছে নানান জায়গায় মারা যাবে, নানান জায়গায় গুলি করে মেরে ফেলা হবে। এই যে মুসাব্বির ভাইকে মেরে ফেলা হলো, হাদিকে মেরে ফেলা হলো, তা আমি একা একটা মানুষ সিকিউরিটি নিয়ে কি করব? একটু ভোটের আলোচনায় ফিরে আসি আবার। রাজনৈতিক বিশ্লেষকরা যেটি বলছেন যে 18 থেকে 36 বছর বয়সী 3টি জেনারেশন এখানে আছে যারা হচ্ছে ভোট দিতে পারেনি। একটা জেনারেশন হচ্ছে ভোটের বয়সে, যেটি হচ্ছে আমাদের জেনারেশন। আমরা ভোটার হয়েছে কিন্তু আমি জীবনে ভোট দেইনি না, আমিও জীবনে ভোট দিতে পারিনি। আরেকটা জেনারেশন হচ্ছে তারা এই সাম্প্রতিক সময় ভোটার হয়েছে কিন্তু ভোট দিতে পারেনি। আরেকটা জেনারেশন হচ্ছে আপনার এখন ভোটার হয়েছে নতুন, প্রায় 5 কোটির মতো তরুণ তরুণী সেখানে রয়েছে। তারাই এবার ভোটের ফলে পরিবর্তন এনে দেবে। এনসিপি কতটুকু তাদের কাছে যেতে পারছে? আমি যেখানে যেখানে যেতে পেরেছি মানুষ, আমি চেষ্টা করেছি। যেমন আমি কিন্তু টার্গেট নিয়েছিলাম যে আমি যেদিন মনোনয়ন মানে জমা দিয়েছি সেই দিন আমি 450 ঘর, বাড়ি না, গ্রামে কি হয় আপনি নিশ্চয়ই দেখেছেন, একটা ঘরের মধ্যে, একটা বাড়ির মধ্যে 10টা ঘর থাকে, কোনো বাড়ির মধ্যে 15টা ঘর থাকে। তো আমি 450 ঘর টাচ করেছি, একটা বাজার টাচ করেছি। এরকম করে প্রতিদিনই আমি যেতাম ওখানে। শুধু তরুণরা না, বৃদ্ধ থেকে শুরু করে, আমি কোথাও ধরেন কারো বাসায় নামাজ পড়েছি, কারো বাসায় দুপুরে খেয়েছি, সবার মধ্যেই না নতুনদের একটা আকাঙ্ক্ষা আছে। এবং এই যে দেখবেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি যখন যাচ্ছিল মাঠে, অনেকেই কিন্তু ধরেন চাঁদাবাজি নিয়ে নানান কথা বলছে, এই কথাগুলোকে আমাকেও বলেছিল মানুষ, ধরেন নানান কথা। যদি আমি এগুলো প্রকাশ করি না, আমার কাছে মনে হচ্ছে যে লোকাল এরিয়ায় এই লোকগুলো ইনসিকিউরড হবে। হ্যাঁ, তো এইখানে মানুষের না প্রচুর আগ্রহ আছে, কিন্তু ভোট একটা অদ্ভুত জিনিস। ভোটের বিষয়টা হচ্ছে
লেগে থাকা এবং গ্রামের মানুষের ধরেন দৃষ্টিভঙ্গি এক এক সময় এক এক রকম, গ্রামের না শহরের একটা বিষয়, আর হচ্ছে লোকাল এরিয়ার পলিটিক্সটা একটা বিষয়। তো এক এক সময় এক এক রকম চেঞ্জ হয়, কিন্তু আমার বিশ্বাস যে আমরা যদি এদের সাথেই আমাদের পুরো সময়টা, পুরো যে সিস্টেমটা, এগুলো এদেরকে নিয়েই ডেভেলপ করা শুরু করি, এরা হচ্ছে আমাদেরকে 100% সাপোর্ট দিবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। চলমান রাজনীতি সহ নানা বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা আলম মিতু।